আজকে তাহলে আমরা যেটা বলবো সেটা হচ্ছে এইডস, অ্যাকুয়ার্ড ইমিউন ডেফিসিয়েন্সি সিনড্রোম ফুল ফর্ম। এই এইডস হচ্ছে একটা মারাত্মক ব্যাধি। ক্যান্সার যেমন বলেছিলাম যে এটা একটা সংক্রামক ব্যাধি, ক্ষতিকারক, সেরকম কিন্তু এইডসও কিন্তু ক্ষতিকারক। এইডসের এমন একটা রোগ যে যেটা লক্ষণ সহজে প্রকাশ পায় না। মিনিমাম ধরো 5 থেকে 10 বছর ধরে কোনো ব্যক্তির দেহে হয়তো এইচআইভি ভাইরাস প্রবেশ আছে, কিন্তু সেই রোগ লক্ষণটা প্রকাশ পাচ্ছে বা বুঝতে পারা যায় 10 বছর প্রায় সময় লেগে যায়। তো দেখো এই যে এইডস, এই এইডস রোগের পজিটিভ এজেন্ট বা রোগ সৃষ্টিকারী জীবাণু হচ্ছে কি এইচআইভি ভাইরাস। এই হচ্ছে মেন, অর্থাৎ এইচআইভি ভাইরাস পজিটিভ মানে আমাদের কি এইডস। পরে বলবো যে এইচআইভি পজিটিভ মানেই যে এইডস সেটাও নয়, পরে বলছি। তাহলে এইচআইভি ফুল ফর্ম কি? হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস। এর ইনকিউবেশন পিরিয়ড কখনো কখনো 2 থেকে 3 ইয়ার্স, এমনকি 10 ইয়ার্সের অবধিও চলে যায়, রোগ লক্ষণ প্রকাশ পায় না। AIDS was first discovered in the homosexual USA in 1981। তাহলে 1981 খ্রিস্টাব্দে ইউএসএ তে প্রথম এই এইডস আবিষ্কৃত হয়েছিল। ওকে, and then in India AIDS was first found in a group of 6 workers in Chennai 1986। পরবর্তীকালে 1986 খ্রিস্টাব্দে ইন্ডিয়াতে চেন্নাইয়ে এইডস ধরা পড়েছিল কাদের ক্ষেত্রে? 6 ওয়ার্কার্সদের মধ্যে দেখা গিয়েছিল। ওকে, এছাড়াও আমরা দেখবো যে 1986 খ্রিস্টাব্দে এই যে আমরা বলছি ইন্টারন্যাশনাল কমিটি অন দ্য ট্যাক্সোনমি অফ ভাইরাস নেম দ্য হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি সিনড্রোম, অর্থাৎ ট্যাক্সোনমির কি করেছিল, নামকরণ করেছিল এই এইচআইভি ভাইরাস। ওকে, এটা পজ করে লিখবে। এই সিনড্রোম, সিনড্রোম মানে হচ্ছে কি জানো তো? এই যে আমরা বলেছি যে অ্যাকুয়ার্ড ইমিউনোডেফিসিয়েন্সি সিনড্রোম, এই সিনড্রোম মানে হচ্ছে a group of symptom। ওকে, কি হচ্ছে না, সিনড্রোম হচ্ছে a group of symptom। এই যে এইডস রোগটার কথা বলছি, এই এইডস এর আগের একটা নাম ছিল যেমন গ্রেড, GRID, এটা ছিল এইডস এর আগের নাম। ওকে, এইডস এর আগের কি নাম ছিল? গ্রিড ছিল। এখানে কি হয় জানো তো, না এইচআইভি ভাইরাস যখন শরীরে প্রবেশ করে, হ্যাঁ, প্রবেশ করার সঙ্গে সঙ্গে কী করে না, তার দেহের জেনেটিক মেটেরিয়ালসকে কী করে না সেই হোস্টের দেহে প্রবেশ করে। ওকে, এবং হোস্টের দেহে জেনেটিক মেটেরিয়ালকে টেক ওভার করে দেয়। তাহলে কী করে, একটা ধরো আমরা যদি একটা নর্মাল পাখি দেখাই তাহলে দেখবো যে ধরো এটা হচ্ছে এইচআইভি ভাইরাস। এই এইচআইভি ভাইরাস এই আমাদের শরীরে প্রবেশ করার মাত্রই কি করে, তাদের দেহে জেনেটিক মেটেরিয়ালটা কি করে না আমাদের হোস্টের শরীরের মধ্যে প্রবেশ করে, এবং হোস্টের শরীর থেকে কি করে না সে জেনেটিক মেটেরিয়ালকে টেক ওভার করে। অর্থাৎ এই যে এইডস রোগটা হচ্ছে মেনলি হচ্ছে ডেফিসিয়েন্সি অফ ইমিউন সিস্টেম, অর্থাৎ অনাক্রম্য তন্ত্রটাকে পুরো ড্যামেজ করে দেয়, পুরো ধ্বংস করে দেয়। এবার ইমিউন সিস্টেম যদি নষ্ট হয়ে যায় তাহলে কী হয়ে থাকে, আমাদের নানা রকম শারীরিক সমস্যা দেখা যায়, এবং যে ডিজিজগুলো সহজে কী হবে, সেরে উঠবে না। ওকে, বোঝা গেছে? আচ্ছা, এরপরে দেখো যে আমরা এই যে বললাম যে এইডস রোগ সৃষ্টিকারী ভাইরাসের নাম হচ্ছে তোমার এইচআইভি ভাইরাস, হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি সিনড্রোম। তার আমরা স্ট্রাকচার দেখব। স্ট্রাকচার অফ এইচআইভি। এই এইচআইভির গঠন কেমন দেখতে? স্ফেরিক্যাল শেপড। কেমন? এইচআইভি ইজ আ স্ফেরিক্যাল শেপড, অর্থাৎ গোলাকার হতে পারে এবং বর্তুলাকার হতে পারে। আর কি হয়ে থাকে না এটার শেপ হয় অ্যাপিয়ারেন্স লাইক। ওকে, আর কি হয়, এইচআইভি 4টে অংশ নিয়ে গঠিত হয়। এইচআইভি is made of
4 পার্ট। এইচআইভি হচ্ছে 4টে মেনলি পার্ট থাকে যেটা দ্বারা গঠিত হয়। ওকে, সেটা আমরা দেখব। তাহলে এই এইচআইভি স্ট্রাকচার আমরা দেখব যে এইচআইভি দেখতে হচ্ছে স্ফেরিক্যাল শেপ, অর্থাৎ বোতলাকার বা গোলাকার ধারণ করে। ওকে, এইচআইভির 4টে পার্ট নিয়ে গঠিত। এইচআইভি ইজ মেড অফ 4 পার্ট। ওকে, এই 4টে পার্ট হচ্ছে খুব ইম্পর্টেন্ট। ফার্স্ট কি, আউটার এনভেলপ, আউটার এনভেলপ। ওকে, দেন হচ্ছে ইনার কোট। ঠিক আছে, আউটার এনভেলপ, ইনার কোট, জেনেটিক ম্যাটেরিয়াল। নোট করবে। থার্ড হচ্ছে কি, জেনেটিক ম্যাটেরিয়াল, এন্ড ফোর্থ হচ্ছে এনজাইম। ঠিক আছে, তাহলে এবার আমরা দেখবো যে এই যে 4টে মেন পার্ট নিয়ে গঠিত, এই বাইরের দিকে যে এনভেলপটা আছে, সেই বাইরের দিকে এনভেলপ কভারের হচ্ছে কি কি আছে। হ্যাঁ, এই যে এনভেলপগুলো, ইনার সাইডের ভিতরে যে কোর অর্থাৎ কেন্দ্রীয় যে অঞ্চল, সেই কেন্দ্রীয় অঞ্চলগুলো কি দ্বারা গঠিত, জেনেটিক মেটেরিয়ালস এর এনজাইম কোন কোনগুলো বর্তমান, সেটা আমরা দেখবো। তাহলে ফার্স্ট দেখবো যে এইচআইভির স্ট্রাকচারের যে ফার্স্ট পার্ট হচ্ছে আউটার এনভেলপ। দেখো, আউটার এনভেলপ হচ্ছে কি না, এটা তৈরি হয় কি দ্বারা, লিপিড দ্বারা। ওকে, তাহলে কি বললাম না, আউটার এনভেলপ মেড অফ লিপিড লেয়ার। ঠিক আছে, এটা কি হয়, লিপিড দিয়ে তৈরি হয়। ওকে, আর কি হয়ে থাকে, এখানে কিছু নব থাকে। পুরো ছবিটা নিতে হবে, ওরা বুঝতে পারবে, চিন্তা নেই, বুঝতে পারবে। ওরা জুম করলে যখন ওরা স্টপ করবে না, তখন লেখালে বুঝতে পারবে। ওকে, এইচআইভি হচ্ছে তোমার 4টে পার্টের মধ্যে কি বললাম যে আউটার এনভেলপ, আর কি বললাম ইনার কোর অ্যান্ড জেনেটিক ম্যাটেরিয়ালস, এনজাইম। আউটার এনভেলপের মধ্যে দেখো বলছে যে আউটার এনভেলপ মেড অফ লিপিড। এই আউটার যে বাইরের যে স্তরটা আছে সেটা কি দ্বারা তৈরি, লিপিড দ্বারা তৈরি, মেনি নব শেপ, অর্থাৎ কার মতো, নবের মতো দেখতে। ওকে, নব শেপ গ্লাইকোপ্রোটিন মলিকিউলস। এই বাইরের এনভেলপটা নবের মতো যেগুলো দেখতে পাচ্ছ, সেগুলো হচ্ছে গ্লাইকোপ্রোটিন মলিকিউল দ্বারা তৈরি হয়েছে। ঠিক আছে, দিস গ্লাইকোপ্রোটিন মলিকিউলস আর 2 টাইপ। তাহলে এই এনভেলপটা তৈরি হয়েছে লিপিড দ্বারা, আর এই নবগুলো তৈরি হয়েছে কি দ্বারা, গ্লাইকোপ্রোটিন দ্বারা। 2 ধরনের গ্লাইকোপ্রোটিন, একটা হচ্ছে গ্লাইকোপ্রোটিন জিপি, জিপি মানে গ্লাইকোপ্রোটিন 120, অর্থাৎ এই যে গ্লাইকোপ্রোটিন 120, এটা কোথায় পাওয়া যায়, সারফেস অফ জিপি। এই যে জিপি গ্লাইকোপ্রোটিন, এই নবের একদম সারফেস অঞ্চলে আমরা কোনটাকে দেখতে পাবো, জিপি গ্লাইকোপ্রোটিন 120, অ্যান্ড ট্রান্সমেমব্রেন জিপি যেটা 41, যেটা কোথায় পাওয়া যায়, এই মেমব্রেনের কাছাকাছি অঞ্চলে, যেটা বর্তমান সেটা হচ্ছে তোমার জিপি 41। আচ্ছা, এছাড়া বললাম সেকেন্ড হচ্ছে ইনার কোর, অর্থাৎ ভিতরের কি কি লক্ষ্য করা যায়। এই এইচআই ভিতরে দেখতে পাচ্ছ যে ভিতরের যে অংশ দেখা যাচ্ছে, সেটা কি দ্বারা গঠিত, প্রোটিন থাকে। 2 ধরনের প্রোটিন লেয়ার দাও বর্তমান। আউটার অর্থাৎ বাইরের দিকের যে প্রোটিন কোড, সেটাকে বলা হচ্ছে P17, বাইরের দিকে P17 প্রোটিন কোড, যেটাকে বলা হচ্ছে ম্যাট্রিক্স প্রোটিন। ওকে, আর ইনার ভিতরের দিকে থাকে কি, P24, যেটাকে বলা হচ্ছে ক্যাপসিড। ওকে, তাহলে আউটার লেয়ার হচ্ছে গ্লাইকোপ্রোটিন, অ্যান্ড ইনার কোরে হচ্ছে তোমার P17 এবং P24 কি প্রোটিন দ্বারা গঠিত। এছাড়া বললাম যে জেনেটিক মেটেরিয়াল দেখা যায়। ওকে, কি বললাম, জেনেটিক মেটেরিয়াল। এই জেনেটিক মেটেরিয়ালসে এখানে হচ্ছে কি পাওয়া যায় না, প্রোটিন কোড, there are 2 strand of RNA, কি থাকে, 2 strand of RNA। এখানে দ্বিতন্ত্রী RNA লক্ষ্য করা যায়। বোঝা গেছে, জেনেটিক মেটেরিয়ালস হিসেবে কার মধ্যে, এইচআইভি। ওই জন্য, এবং পরে আমরা দেখবো যে একে আমরা রিভার্স ট্রান্সক্রিপ্টেজ বলা হয়।
হয়, রেট্রোভাইরাস বলা হয় এইচআইভিকে। কারণ হচ্ছে কি না রিভার্স ট্রান্সক্রিপ্টেজ করতে পারে, সেজন্য রেট্রোভাইরাস বলা থাকে। এছাড়া আমরা আর কি দেখলাম, ফোর্থ যে এনজাইম পাওয়া যায়। ওকে, এই থ্রি টাইপস অফ এনজাইম বর্তমান কার মধ্যে, এই এইচআইভি স্ট্রাকচারের মধ্যে। ওকে, ফার্স্ট এনজাইম হচ্ছে কি বলবো আমরা, রিভার্স ট্রান্সক্রিপ্টেজ। প্রথম আমরা এনজাইমকে বলবো রিভার্স ট্রান্সক্রিপ্টেজ, নোট করবে। ওকে, এই রিভার্স ট্রান্সক্রিপ্টেজ কি করে না কনভার্ট করে আরএনএ কে অফ এইচআইভি ইনটু ডিএনএ উইথ দ্য হিউম্যান সেল। তাহলে এই রিভার্স ট্রান্সক্রিপ্টেজ কি করে, কনভার্ট করে কি করে আরএনএ কে অফ এইচআইভি, ঠিক আছে, ইনটু দা কি করে না ডিএনএ, ইনটু ডিএনএ হিউম্যান, ঠিক আছে, হিউম্যান সেলের মধ্যে। তাহলে সেজন্যই বললাম যে কে বলা হচ্ছে রেট্রোভাইরাস। তাহলে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ কি হয়, কনভার্ট করে আরএনএ অফ দ্য এইচআইভি আরএনএটাকে মানুষের শরীরের ডিএনএ তে কনভার্ট করে, ঠিক আছে। এই যে কনভার্ট হচ্ছে আরএনএ টু ডিএনএ, যাকে বলে রিভার্স ট্রান্সক্রিপশন। কি হচ্ছে, আরএনএ থেকে এই যে ডিএনএ তৈরি হচ্ছে, তাকে কি বলা হচ্ছে না রিভার্স ট্রান্সক্রিপশন। ওকে, নোট করো, বুঝে গেছে রিভার্স ট্রান্সক্রিপশন কি। তাহলে এখানে এনজাইমটা কি প্রয়োজন হচ্ছে আমাদের না রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম। এই রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইমের প্রভাবে আরএনএ থেকে ডিএনএ তৈরি হচ্ছে, যাকে বলা হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপশন। ওকে, এছাড়াও আর কি পাওয়া যায় না, সেজন্য এইচআইভিকে কি বলা হয় রেট্রোভাইরাস। সেজন্য আমরা কি বলে থাকি না এইচআইভিকে বলে থাকি কি রেট্রোভাইরাস বলে থাকি, ঠিক আছে। এছাড়া পাওয়া যায় কি ইন্টিগ্রেজ, আর এক ধরনের এনজাইম পাওয়া যায় যাকে বলা হচ্ছে ইন্টিগ্রেজ। ওকে, এই ইন্টিগ্রেজ কি করে, ভাইরাল জিনোম ইনটু দ্য হোস্ট, কি করছে না মিশ্রণ করে ভাইরাল জিনোমকে কোথায় না হোস্টের শরীরে। ইন্টিগ্রেজ হেল্পস ইন্টিগ্রেশন ইনটু, দেখো যে integration কি করে of viral genome into the host DNA, viral genome into the host DNA, বুঝা গেছে। অর্থাৎ ভাইরাল জিনোমের হোস্ট ডিএনএ সঙ্গে কি করে মিশ্রিত করছে কে ইন্টিগ্রেজ উৎসেচক, আর কে থাকে প্রোটিয়েজ, আর একটা এনজাইম থাকে প্রোটিয়েজ। এই প্রোটিয়েজ কি করে জানো, প্রোটিয়েজ করে কি না ব্রেকডাউন করে অফ দ্য কমপ্লেক্স প্রোটিন ফর্ম উইদিন দ্য হোস্ট সেল। এটা কি করে ব্রেকডাউন করে কি কমপ্লেক্স প্রোটিনকে, বোঝা গেছে। কমপ্লেক্স প্রোটিনকে ব্রেকডাউন করছে এবং ফর্ম করে উইদিন দ্য হোস্ট সেল, ঠিক আছে। তাহলে তিন ধরনের এনজাইমের কথা বোঝা গেছে। ফার্স্ট বললাম কি না রিভার্স ট্রান্সক্রিপ্টেড আরএনএ টু ডিএনএ, সেকেন্ড হচ্ছে না হেল্পস টু ইন্টিগ্রেশন মানে মিশ্রিত করা ভাইরাল জিনোম ইনটু দ্য হোস্ট ডিএনএ, এন্ড থার্ড হচ্ছে প্রোটিয়েজ, যেটা প্রোটিনের যে কমপ্লেক্স জটিল যে প্রোটিন সেগুলোকে কি করে না ভেঙে ফেলে, বোঝা গেছে। তাহলে এইচআইভি এর স্ট্রাকচারে আমরা কি কি পেলাম, মেইনলি চার ধরনের পার্ট পেলাম। চার ধরনের পার্টের মধ্যে আউটার এনভেলপ, ইনার কোর, কি কি বর্তমান দেখা গেল, অ্যান্ড দেন হচ্ছে জেনেটিক ম্যাটেরিয়ালস, টু স্ট্যান্ড অফ আরএনএ, অ্যান্ড দেন হচ্ছে এনজাইম, থ্রি টাইপস অফ। তাহলে পরীক্ষায় যা আসে যে এইচআইভি এর তিনটে এনজাইমের নাম কি, কোন কোন তিনটে, রিভার্স ট্রান্সক্রিপ্টেজ, ইন্টিগ্রেজ আর একটা প্রোটিয়েজ। ওকে,
এরপর আমরা দেখবো যে এই এইচআইভি দুই ধরনের হয়ে থাকে। এইচআইভি হচ্ছে দুই ধরনের হয়ে থাকে। এইচআইভি টু টাইপস, একটা হচ্ছে এইচআইভি 1 অ্যান্ড এইচআইভি 2। ওকে, এইচআইভি 1টা হচ্ছে বেশি ক্ষতিকর, এটা হচ্ছে কি না বেশি ক্ষতিকারক। এইচআইভি 2টা হচ্ছে কম ক্ষতিকারক। এইচআইভি 1 এটা 4টে শ্রেণীতে বিভক্ত, 4টে গ্রুপে বিভক্ত। ওকে, 4টে গ্রুপে বিভক্ত। এই 4টে গ্রুপ কি কি না MNOP, MNOP। আর এইচআইভি 2 হচ্ছে 8টি গ্রুপে বিভক্ত, 8টি গ্রুপ বা শ্রেণীতে বিভক্ত, কি A to H। বুঝে গেছে? আর কি হয় না 90% কেসের ক্ষেত্রে লক্ষ্য করা যায় এইচআইভি 1, এইচআইভি 1টা হচ্ছে সবথেকে বেশি ক্ষতিকারক, এইচআইভি 2টা কম ক্ষতিকারক। এইচআইভি 1 এর 4টে গ্রুপ MNOP এন্ড এইচআইভি 2 তে হচ্ছে 8টা, A থেকে H অবধি পরপর শ্রেণীতে ভাগ করা হয়েছে। আর এইচআইভি 1 এর ক্ষেত্রে কি বললাম যে 90% লোকের ক্ষেত্রে যাদেরকে এইডস বা এইচআইভি পজিটিভ তাদের ক্ষেত্রে এইচআইভি 1টা দেখা যায়, কারণ এটা বেশি সংক্রামক। ওকে, আচ্ছা, এরপর নেক্সট আমরা দেখব যে এই এইচআইভি যেটা ইয়ে করে কোথায় কোথায় দেখা যায় শরীরের মধ্যে। এইচআইভি শরীরের কোন কোন জায়গাতে বেশি পরিমাণে এরা বিস্তার করে থাকে। এইচআইভি বিস্তার, এইচআইভি ভাইরাস অর্থাৎ হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস কোথায় দেখা যায় শরীরের যেখানে যেখানে ফ্লুইড বর্তমান, অর্থাৎ আমাদের শরীরে যেখানে যেখানে তরল পদার্থ আছে সেই সমস্ত জায়গাতেই করে এইচআইভিটা সেখানে বাসা বাঁধে, গিয়ে পৌঁছায়, বিস্তার করে। যেমন ধরো ফ্লুইড বলতে আমাদের সেরিব্রোস্পাইনাল ফ্লুইড, মস্তিষ্কের তরল, আমাদের ব্লাডে পাওয়া যায়, ভ্যাজাইনাল ফ্লুইডে পাওয়া যায়, দেন সেমিনাল ফ্লুইডে পাওয়া যায়, এবং এমনকি হৃৎপিণ্ডের যে তরল পেরিকার্ডিয়াম ফ্লুইডে পাওয়া যায়, ফুসফুসের যে তরল সেখানে পাওয়া যায়। বুঝে গেছে? তাহলে এইচআইভি বিস্তার কি কি বললাম কোথায় কোথায় পাওয়া যায় না শরীরের যেখানে ফ্লুইড আছে, ফ্লুইড বর্তমান, সেখানে বিস্তার করে। যেমন হচ্ছে ব্লাড, ওকে, আর কি সেরিব্রোস্পাইনাল ফ্লুইড, এটা কোথায় মস্তিষ্কের, ভ্যাজিনাল ফ্লুইড, ওকে, আর কোথায় দেখা যায়, ঠিক আছে, আর দেখা যায় ব্রেস্ট মিল্কে, ব্রেস্ট মিল্কে লক্ষ্য করা যায়, আর কোথায় দেখা যায় স্যালিভাতে ইত্যাদি। অ্যান্ড এছাড়াও হার্টের পেরিকার্ডিয়াল ফ্লুইড দেখা যায়, কোথায় দেখা যায় না হার্টের পেরিকার্ডিয়াল ফ্লুইড। শরীরে যেখানে আরো বিভিন্ন জায়গায় আছে, অর্থাৎ শরীরে যেখানে যেখানে ফ্লুইড, ফুসফুসের যে তরল, সমস্ত জায়গাতেই হচ্ছে কি না এইচআইভি বিস্তার লক্ষ্য করা যায়। ওকে, আচ্ছা, এরপরে দেখবো কি এইচআইভি সংক্রমিত হয় কিভাবে। এইচআইভি সংক্রমণ সবাই জানে কার দ্বারা, থ্রু ব্লাড, অর্থাৎ এই জন্য একে বলা হয় যেটা নন কনজেনিটাল ডিজিজ। এইচআইভিকে এইডসকে বলা হচ্ছে নন কনজেনিটাল ডিজিজ। এটা কনজেনিটাল ডিজিজ নয়। তো কনজেনিটাল ডিজিজ কি, যেগুলো ধরো সংস্পর্শে আসার মাত্রই হয়ে যাবে, যেমন ধরো হাঁচি, কাশি, কফ বা আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত জিনিসপত্রের দ্বারা কি হয় হয়ে থাকে। কিন্তু এই ডিজিজগুলোকে ক্যান্সার, এইডস এদেরকে বলা হয় নন কনজেনিটাল ডিজিজ, অর্থাৎ ব্যক্তির সংস্পর্শে এসে কিন্তু রোগটা ছড়াচ্ছে না, কার মাধ্যমে ছড়ায়, থ্রু ব্লাডের মাধ্যমে। তাহলে ফার্স্ট হচ্ছে কি এখানে না কি হয় না অনিয়ন্ত্রিত যৌন মিলনের ফলে
এবার এই অনিয়ন্ত্রিত যৌন মিলনের ফলে যে শুধুমাত্র হয়ে থাকবে সেটা নয়। ধরো দুজনের মধ্যে মেল ফিমেলের মধ্যে একজন যদি এইচআইভিটাকে বহন করে নিয়ে যায়, তখন কি হবে, সেই মিলনের ফলে অন্যজনের দেহে কি হতে পারে, রোগটা দেখা দিতে পারে। কিন্তু কারোর দেহেই নেই, সেখানে কিন্তু মিলন ঘটলে কিন্তু এইচআইভি ভাইরাস দেখা যাবে না, অবশ্যই দেখা যাবে না। আর কি হচ্ছে না এটা, হ্যাঁ এরপরে দেখো এই যে অনিয়ন্ত্রিত যৌন মিলন, ধরো যদি এমনটা হয় যে মেল হচ্ছে এইচআইভি পজিটিভ, ঠিক আছে, মেল হচ্ছে এইচআইভি পজিটিভ, তাহলে ফিমেলের দেহে কিভাবে সংক্রমিত হবে? ফিমেল হচ্ছে সুস্থ, এটা বুঝবে। মেল যদি ইফেক্টেড হয় আর ফিমেল যদি সুস্থ হয়, তাহলে এই মেলের কি হবে, সেমিনাল ফ্লুইডের দ্বারা, ওকে, এটা কি হচ্ছে সেমিনাল ফ্লুইড, সেমিনাল ফ্লুইডের দ্বারা কোথায় যাবে না, ভ্যাজাইনায় পৌঁছাবে সেমিনাল ফ্লুইডটা, ওকে। ভ্যাজাইনায় পৌঁছানোর পর এখানে এক ধরনের কোষ বর্তমান থাকে। কি কোষ বর্তমান থাকে না, ডেনড্রাইটিক, এখানে ডেনড্রাইটিক কোষ থাকে, যেটা কি করে না ভ্যাজাইনাল ওয়াল, ভ্যাজাইনাল ওয়াল যেটা তৈরি করে। তাহলে এই মেল যদি এতে পজিটিভ হয় আর ফিমেলের মিলনের ফলে মেলে সেমিনাল ফ্লুইডটা ভ্যাজাইনায় পৌঁছাচ্ছে, ফিমেলের পৌঁছানোর পর সেখানে কি না ডেনড্রাইটিক, ডেনড্রাইটিক কোষ কি করে, ভ্যাজাইনাল ওয়াল তৈরি করে। এই ভ্যাজাইনাল ওয়ালে পৌঁছানোর পর কি হয়, সেখান থেকে রক্ত সংবহনের মাধ্যমে ভাইরাসটা কোথায় পৌঁছাচ্ছে, সারা শরীরে পৌঁছাচ্ছে, তাহলে এইভাবে সংক্রমিত হয়ে থাকে। আরেকটা কি হয়, যদি ফিমেল যদি ইনফেক্টেড হয় এইচআইভি আর মেল যদি সুস্থ হয়, তখন এর ভ্যাজাইনাল ফ্লুইডের দ্বারা কি হয় না, মেলের পেনিসে গিয়ে, অর্থাৎ যেখান থেকে মেল ইউরিন থ্রু পাস করে, সিমেন পাস হয়, সেখানে গিয়ে পৌঁছাচ্ছে। এবারে সেইখানে গিয়ে মিউকাস কি হয় না, মিউকাস মেমব্রেন থাকে, তার ফলে কি হচ্ছে, সংক্রমিত হচ্ছে। বোঝা গেছে? আচ্ছা দেখো, ইনফেক্টেড ব্লাড, তাহলে ইনফেক্টেড ব্লাড থেকে হয়, অর্থাৎ কি হয় না, ইনজেকশন, যখন কোনো এইচআইভি সংক্রমণ ব্যক্তির কে ইনজেক্ট পুশ করার পর যদি সেই সিরিঞ্জ দিয়ে যদি অন্য সুস্থ ব্যক্তির দেহে ইনজেক্ট করা হয়, তাহলে সেক্ষেত্রে সংক্রমিত হওয়ার সম্ভাবনা আছে। সেকেন্ড হচ্ছে, যেমন ধরো সেলুনে গিয়ে দাড়ি কাটার সময় রেজারে যদি ব্লাড, এইচআইভি সংক্রমণ ব্যক্তি যদি ব্লাড সেখানে থাকে এবং সেই দিয়ে মেশিন দিয়ে যদি অন্য ব্যক্তির কী করা ব্যবহার করা হয়, তাহলে সেক্ষেত্রেও হতে পারে। তাছাড়া ধরো কোনো ব্যক্তির, এইচআইভি ব্যক্তির কোনো জায়গা কেটে গেলে, হ্যাঁ ধরো ব্লাড, তো ব্লাড যখন ডোনেট করা হয়, তখন কি হচ্ছে, যদি সেই ব্লাডটাকে পরীক্ষা করে না নেওয়া হয় যে সেটা এইচআইভি মুক্ত কিনা, যদি না জেনে নেওয়া হয়, তাহলে সে কী হবে, কোনো সুস্থ ব্যক্তির দিয়ে সেই ব্লাড ডোনেট করলে তার শরীরের মধ্যেও পৌঁছানোর সম্ভাবনা হয়ে থাকে, ওকে। আর কি হয়ে থাকে, ডিউরিং প্রসিডিওর, ডিউরিং প্রসিডিওর, অর্গান ট্রান্সমিট করছো, অর্থাৎ অর্গানকে, কিডনি হোক বা হার্ট হোক, যখন আমি প্রতিস্থাপন করছি, যদি কোনো এইচআইভি সংক্রমণ ব্যক্তি হয়, তাহলে কী হবে, তার শরীর থেকে যখন কোনো সুস্থ মানুষের দেহে কোনো পরীক্ষা ছাড়াই যদি আমি সব অর্গানকে স্থাপন করি, তাহলে সে ব্লাডের মাধ্যমে পৌঁছাতে পারে, ওকে। অ্যান্ড নেক্সট হচ্ছে কি, ইনফেক্টেড মাদার টু চাইল্ড, আর কি হয় না, ইনফেক্টেড মাদার টু চাইল্ড, এই ইনফেক্টেড মাদার টু চাইল্ড প্লাসেন্টার মধ্য দিয়ে, থ্রু প্লাসেন্টার মধ্য দিয়ে কী হচ্ছে, প্লাসেন্টা হচ্ছে অমরা, ওটা কি না, যেখান থেকে বেবি কি হচ্ছে না, পুষ্টি বা নিউট্রিয়েন্ট ব্লাড পেয়ে থাকে। তাহলে সেই ইনফেক্টেড মাদার টু চাইল্ডের মাধ্যমে হয়ে থাকে কার দ্বারা, প্লাসেন্টার মাধ্যমে, থ্রু প্লাসেন্টা ট্রান্সমিশন, ওকে। এইভাবে কি হয় না দেখা যায়। আর কি হয়ে থাকে দেখো, এটা নোট করবে, ঠিক আছে। আর কিভাবে সংক্রমিত হয়ে থাকে
না ড্রাগস, যারা ড্রাগস গ্রহণ করে সেখান থেকে সহজে বিস্তার হয়ে থাকে। ওকে, বোঝা গেছে তাহলে কীভাবে সংক্রমিত হয়। এবারে দেখো একটা কোশ্চেন আসে যে যদি ব্লাডের মাধ্যমেই সংক্রমিত হচ্ছে এইচআইভি ডিজিজটা, ওকে, তাহলে ধরো মস্কুইটো মশা যদি কোনো এইচআইভি ব্যক্তির রক্ত পান করলো, পান করার পর যদি কোনো সুস্থ মানুষকে কামড় দেয়, তাহলে কি সেই মানুষের দিয়ে এইচআইভি হওয়া সম্ভাবনা আছে? এটা হচ্ছে তোমার না, কখনোই হতে পারে না। কেন? কারণ এইচআইভি ভাইরাস হচ্ছে যে সে বাইরে, শরীরের বাইরে 5 মিনিটের বেশি বেঁচে থাকতে পারে না। বোঝা গেছে? তাই যখন কোনো স্ত্রী কোনো স্ত্রী মশা, ওকে, যাদের মাউথ পার্ট পিয়ার্সিং অ্যান্ড সাকিং টাইপ, সেই স্ত্রী মশা মস্কুইটো যখন কোনো এইচআইভি ব্যক্তিকে, আক্রান্ত ব্যক্তির ব্লাড পান করলো, পান করার পর কি হলো, সেটা তার শরীরে, মশার শরীরে প্রবেশ করলো। এবারে মশা সঙ্গে সঙ্গে পরক্ষণে অন্য ব্যক্তি ব্লাড পান করতে পারে না। আমরা যদি মস্কুইটোকে পড়াশোনা করে করি তাহলে দেখবো যে একটা মশা একটা মানুষের দেহে রক্ত পান করার পর সে কিন্তু দীর্ঘ সময়ের পর কি করে, আবার সে অন্য কি করে না ব্লাড পান করে, সঙ্গে সঙ্গে করতে পারে। তারপরে কি হচ্ছে, তাহলে সেই মশার দেহে যখন এইচআইভি ভাইরাসটা পৌঁছানোর পর তার পরিপাক নালীতে গিয়ে কী হলো, সেটা ডাইজেশন হয়ে গেল, এইচআইভি ভাইরাসটা নষ্ট হয়ে যায়। তাহলে সেই মশা যখন দীর্ঘক্ষণ পর, কয়েক ঘন্টা পর যখন সে কোনো সুস্থ মানুষকে কামড়াবে, তাহলে কি হচ্ছে, সে তো কামড়ানোর সময় তো স্যালিভা সে করছে, নির্গত করছে, ব্লাড তো ট্রান্সমিট হচ্ছে না। আর ব্লাড ট্রান্সমিট প্রথম কথা হচ্ছে না, দ্বিতীয় কথা তার শরীরে তো ভাইরাসটা বেঁচে নেই, কারণ এইচআইভি ভাইরাস 5 মিনিটের বেশি বেঁচে থাকতে পারে না। তাহলে কি হচ্ছে না, মশার মাধ্যমে কিন্তু এই রোগ সংক্রমিত হয় না। যদি হয়ে থাকতো তাহলে তো আমরা সবারই, ম্যাক্সিমাম লোকের এইডস রোগ হয়ে থাকতো, তাই না? কোনো কারণে ধরো যে মশার হয়তো যে এইচআইভি ব্যক্তি রক্ত পান করেছে, তার মশার সেই মাউথ পার্টে হয়তো সেই ব্লাড লেগে আছে। তো দীর্ঘক্ষণ পর যখন সেই মশা অন্য কোনো মানুষকে কামড়াবে, সুস্থ মানুষকে, তখন তো তার সেই ব্লাডটা কী করবে, তার মাউথ পার্টে ব্লাডটা কী হবে, জমে যাবে, অর্থাৎ প্রবেশ করতে পারছে না। বোঝা গেছে? তাহলে মস্কুইটো দ্বারা কিন্তু এই রোগের সংক্রমণ হয় না। বোঝা গেছে?